লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন, করোনায় ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। মার্কেট শপিং মলে নেই স্বাস্থ্যবিধি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ক্রেতা বিক্রেতাদের জরিমানা। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে একদিন পর আবারও আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণকে ঈদের ছুটিতে স্ব কর্মস্থলে থাকার কথা বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার কথা জানানো হয়েছে। আর আন্তঃজেলা বাস, লঞ্চ, ট্রেন বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরে গণপরিবহন চালু রাখা যাবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের কথাও বলা হয় প্রজ্ঞাপনে। এছাড়া জনসমাবেশ হয় এমন ধর্মীয় ও রাজনৈতিক এবং সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। কোভিড-১৯ দেশে ২৪ ঘন্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। ৫ সপ্তাহের মধ্যে এই সংখ্যাটি সর্বনিম্ন। একদিনে শনাক্ত হয়েছে ১,৭৪২ রোগী। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমছে, সুস্থতার হার ৯১% বেশি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। লকডাউন ঘোষণার ১ মাস পর করোনা পরিস্থিতি উন্নতির দিকে, সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে। ২৪ ঘন্টায় ৫০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২ এপ্রিল ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৭৫৫। ২০,২৮৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১,৭৪২। নতুন ৩,৪৩৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬,৯৮,৪৬৫ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ৮.৫৯%, আর সুস্থতার হার ৯১%-এর বেশি। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ২৮ জন ও চট্টগ্রাম বিভাগে ১৬। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৮ জন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যেই মৃত্যুহার সবচেয়ে বেশি। এ পর্যন্ত ৬,৭১৯ জন ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজধানীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৫,৭৯৩টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৪,৩৩৪টি। আইসিইউ ৭৭১টির মধ্যে খালি আছে ৪৬০টি। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। এখন পর্যন্ত কোনো উৎস থেকেই দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সংগ্রহে অগ্রগতি নেই। ইউরোপের ৭টি দেশ থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনা কম হলেও প্রস্তাব বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্র। নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ভ্যাকসিন কেনার অর্থের সমস্যা নেই উল্লেখ করে তিনি জানান, সরকার এরই মধ্যে ১০,০০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে। চীন ও রাশিয়ার সাথে যৌথভাবে টিকা উৎপাদনে যেতে কিছুটা অগ্রগতি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে টিকা পেতে ভারতের কাছ থেকে বাংলাদেশ সরে যায়নি বলেও জানান তিনি। বারবার সতর্ক করা হলেও এখনও মার্কেটগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, তোয়াক্কা করা হচ্ছে না সামাজিক দূরত্ব। আর সরকারি আদেশ অমান্য করার দায়ে আজও একাধিক মার্কেটে অভিযান চালিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের গুনতে হয়েছে জরিমানা। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। রাজধানী গাউসিয়া মার্কেট, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের কেনাকাটা চলছে। করোনাকালে দুয়ারে কড়া নাড়ছে ঈদ। কেনাকাটায় স্বাস্থ্য নিয়ম মানাসহ আছে বেশ কিছু নির্দেশনা, কিন্তু সেই নির্দেশনা কয়জনই বা মানছেন? আছে নানা বাহানা। আপনার মাছটা কোথায়? মাছটা নিচে কেন আপনার? মাছ নাকি চুলকাইছি তো এর জন্য। জি ভাই, না মাস্ক লাগাইছি না, ও খাতা দেখতেছি ওই জন্য মাস্ক তো লাগানো আছে। এটা কি আপনি ঠিক করছেন? মাছ ছাড়া মার্কেটে আছে মাছ আছে। স্বাস্থ্যবিধি যে মানা হচ্ছে না, ক্রেতারাও তা স্বীকার করেছেন। পারলে তো একজনের গায়ের উপর আরেকজন এসে পড়ছে, কোনো স্বাস্থ্যবিধি কিছুই নাই। লিমিটেড পার্সন ইন করতে পারবে, ইন দ্যাট কেস আবার ওনারা বেরিয়ে যাবেন, তারপরে আবার সেই রকমভাবে যদি একটা
সিস্টেম করা হতো তাহলে মনে হয় বেস্ট হতো। না, আমাদের নিজের থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে যে আসলে মার্কেটে আসলে বাইর হলে আমাদের মাস্ক পরতে হবে আর কি। বিক্রেতারা বলছেন উল্টো কথা। স্বাস্থ্যবিধি মেনে যে পর্যন্ত সম্ভব ওটাই আমরা চেষ্টা করতেছি। এদিকে ইস্টার্ন প্লাজা ও মোতালেব প্লাজায় নির্দেশ অমান্য করা জরিমানা করা হয়েছে ক্রেতা বিক্রেতাদের। মাস্কটা নিচে নেমে গেছে, নাক থেকে নিচে নেমে গেছে, এই জন্য জরিমানা করলো। 200 টাকা জরিমানা দিয়েছে। এই যে ভুল হয়ে গেছে, যাতে মাস্ক নিয়মিত পরি নেই জন্য। একটু নামানো ছিল, সেই ক্ষেত্রে এখন যদি দোষ হয় তাহলে জরিমানা তো গুনতেই হবে। স্বাস্থ্যবিধি না মানলে 50,000 টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন নির্দেশ অমান্যকারীরা। জরিমানার সাথে জেল দেওয়ার সুযোগ আছে, তবে সাধারণত খুব বেশি ব্যতিক্রম ছাড়া আমরা জেলের দিকে যাই না, কারণ আমাদের উদ্দেশ্য কখনোই তাদেরকে জরিমানা করা না, আমাদের মুখ্য উদ্দেশ্য তাদেরকে সচেতন করা। বারবারই সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসে ভারানী এলাকায় এখনও আগুন জ্বলছে। বন বিভাগের দাবি, সোমবারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল, নতুন করে এই আগুনের ঘটনা ঘটেছে। আলো স্বল্পতায় বিকেলে আগুন নেভানোর কাজ শেষ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে আবার শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাগেরহাট প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রথমে 25টি ডেলিভারি পাইপ লাগিয়ে ভোলা নদী থেকে পানি দেওয়া শুরু করা হয়, পরে আরও 10টি পাইপ যুক্ত করা হয়। বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা বনের আগুন লাগা অংশের চারপাশে ফায়ার লাইন তৈরি করেছে, ফলে আগুন আর ছড়ানোর সম্ভাবনা নেই। ফায়ার সার্ভিস জানায়, পর্যাপ্ত আলো না থাকায় বিকেল 5টায় দিনের কার্যক্রম শেষ করা হয়েছে। সকালে আবারও অভিযান শুরু করা হবে। গতকালকে আগুন নির্বাপন করছি, সেখান থেকে প্রায় 2 কিলো 3 কিলো দূরে আবার গিয়ে আগুন লাগছে। এটা ওই তলদেশ থেকে আগুন ঘর থেকে দৌড়তে তারা যায় ওখানে আবার এক জায়গায় বিস্ফোরিত আগুন জ্বলতেছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী যে এই ঘটনা, সেই ঘটনা অনুযায়ী আগুনের সূত্রপাত হইতে পারে আমি মনে করি। সোমবারের আগুনের চেয়ে বুধবারের আগুনের তীব্রতা ও ব্যাপ্তি বেশি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। 1 বছরে কাজ হারিয়েছেন বেশিরভাগ শ্রমিক, সিপিডির গবেষণা। শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। করোনার কারণে 62% শ্রমিক বছরে গড়ে 95 দিন কর্মহীন ছিল। তাদের মধ্যে একটি অংশের পুনরায় কর্মসংস্থান হলেও বেশিরভাগই আগের পেশায় ফিরতে পারেননি। তবে কর্মহীন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বড় একটি অংশ কৃষিকাজে সম্পৃক্ত হতে পেরেছেন। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও অক্সফাম পরিচালিত খানা জরিপে এসব তথ্য উঠে আসে। বলা হয় 86% শ্রমিক চাহিদার চেয়ে 86% শ্রমিক চাহিদার চেয়ে আর 42% শ্রমিক আগের চেয়ে কম আয় করছেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা সময়ে শ্রমজীবী মানুষের আয় ও কর্মসংস্থান কেন্দ্র করে পরিচালিত হয় সিপিডি অক্সফামের এই খানা জরিপ। এতে বলা হয় 78% শ্রমিকের খরচ কমে গেছে, আর 52% শ্রমিক আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খাদ্য চাহিদা পূরণ করছেন। গত বছরের এপ্রিল মে মাসে যেসব শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন, তাদের বড় একটা অংশ আগের পেশায় ফিরতে না পেরে কৃষিকাজে নিয়োজিত হয়েছেন। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের সেবা খাত থেকে কর্মসংস্থানগুলো আমাদের কৃষি খাতের দিকে গেছে। এই একই সাথে যে ম্যানুফ্যাকচারিং খাতে যারা যে ধরনের শ্রমিকরা আছেন, সেখানেও কিন্তু দেখেন আগের চাইতে আয় কমে গেছে। এটা দুভাবেই হয়েছে, একটা হলো কর্মঘণ্টাও কমেছে, আর একটা হলো একই সাথে যা তাদের যেই মজুরিটা ছিল, সেই মজুরিটার ভেতরেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব আছে। শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা না নিলে শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন আলোচকরা। এডুকেশনের উপরে পার্টিকুলারলি যাতে আগামীতে আরো রিসার্চ করেন। প্রত্যেকটা শিল্পাঞ্চলে একটা বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ আমরা যেন এই বাজেটে আমরা বরাদ্দটা দেখতে চাই। দেশের অর্থনীতি ও উৎপাদনমুখী কর্মকাণ্ড গতিশীল করতে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর যোগান বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বললেন উদ্যোক্তারা। কৃষি খাতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, তারা তাদের পিছনে অনেক বড় অঙ্কের টাকাটা যায়, যার জন্য কিন্তু অনেক সময় তারা বলছে যে কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে যায়। গত প্যান্ডেমিকের পরে আমাদের অনেকগুলো অর্ডার ক্যান্সেলেশন হয়েছে, অর্ডার স্থগিত করা হয়েছে,
তাদের পেমেন্টের ধরন পাল্টিয়েছে। করোনার প্রভাব মোকাবেলায় নতুন করে আর্থিক প্রণোদনের দাবিও তাদের। গভর্নমেন্ট থেকে তো আমাদের এক ধরনের সাপোর্ট লাগবে, whether it is in the form of stimulus, whether it is in the form of tax incentives, fiscal or policy incentives. সার্বিকভাবে শ্রমিকের আয় কমলেও কিছু মানুষের আয় বেড়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। তাদের মধ্যে কি কিছু পার্থক্য আছে? তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মহামারীর দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। প্রতিদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন স্থানে ঈদ উপহার, ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কৃষক লীগের ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, চিকিৎসার নামে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আলোচনাটি উদ্দেশ্য প্রণোদিত। মাহমুদ হাসানের রিপোর্ট। সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। কৃষক লীগের এই আয়োজনে যোগ দেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। বলেন, সারা বিশ্বে করোনার চিকিৎসা প্রায় একই রকম, তাই তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়টি প্রশ্নবিদ্ধ। এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এই ধরনের দাবি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য করা। এদিকে শেখ রাসেল চেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ দাবা ফেডারেশন সংগঠনের দুস্থ খেলোয়াড় ও অফিস কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমাদের দায়িত্ব কর্তব্য থেকে আমরা মনে করছি দাবাতে ক্রীড়া পরিষদে আর্থিক অসচ্ছল ব্যক্তি আছে কিছু, তাদেরকে একটু সহায়তা করার জন্য আমাদের এই উদ্যোগ। ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, সবার গরিব মেহনতি গরিব মানুষের পাশে। আমরা কোনো অসহায়দের ত্রাণ নয়, ঈদ উপহার হিসেবে সবার সামনে নিয়ে আসি। প্রতিদিনের মতো ইফতার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। 500-রও বেশি ছিন্নমূল ও ভাসমান মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। অসহায় দুস্থ 500 গরিব ভাই বোনদের রান্না করা খাবার ও ইফতার পরিবেশন। এই কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। যুবলীগ এখানে প্রতিদিন 400 মানুষের জন্য রান্না করা খাবার, পানীয় জল এবং তাদের বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করে যাচ্ছে। শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ কয়েকশো অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেয়। দ্বিতীয় ধাপে আমি আমার সাধ্যমতো প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় এসব কর্মসূচি থেকে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে, বেড়েছে লেনদেনও। বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 203টির, কমেছে 100টির, আর অপরিবর্তিত ছিল 54টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 53 পয়েন্ট বেড়ে উঠে আসে 5588 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1398 কোটি 51 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 43 কোটি 95 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লকডাউনের মেয়াদ 16 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন। করোনায় 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। মার্কেট শপিং মলে নেই স্বাস্থ্যবিধি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ক্রেতা বিক্রেতাদের জরিমানা। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে একদিন পর আবারও আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।